কিভাবে অঙ্কগুলো কষছি সেটা বুঝতে পেরেছো? তাহলে ওই রকম ধরনের অঙ্ক দিলে কষতে পারবে হোপফুলি। তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, লেখো। হ্যাঁ স্যার। মুখে বলছি অঙ্কটা লেখো। আগে বাংলায় বলে নিচ্ছি। একটি 3 কিলোগ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 36 ডিগ্রি ফারেনহাইট বাড়ানো হলো। দাঁড়ি একটি 3 কিলোগ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 36 ডিগ্রি ফারেনহাইট বাড়ানো হলো। দাঁড়ি স্যার আরেকবার বলবেন। একটি 1 কিলোগ্রাম 3 কিলোগ্রাম 3 কেজি 3 কিলোগ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 36 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করা হলো। যদি তামার আপেক্ষিক তাপ 0.09 সিজিএস একক হয়, যদি তামার আপেক্ষিক তাপ 0.09 সিজিএস একক হয়, তবে তামার টুকরোটিকে কত ক্যালোরি তাপ দিতে হয়েছে? তবে তামার টুকরোটিকে কত ক্যালোরি তাপ দিতে হয়েছে? ফর ইংলিশ ভার্সন লাগবে বলতে, নাহলে যদি বুঝতে পেরে থাকো করতে আরম্ভ করো। প্রয়োজন হবে বলার? একবার বলে দিন। বেশ। এ কপার ব্লক। হ্যাঁ বলো। একবার লাস্ট লাইনটা বলবেন, তবে তামার টুকরো থেকে কত ক্যালোরি তাপ? তামার টুকরোতে কত ক্যালোরি তাপ প্রয়োগ করা হয়েছে? টুকরো থেকে নয়, তামার টুকরোতে কত ক্যালোরি তাপ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, ইংলিশ ভার্সনে বলছি। এ কপার ব্লক অফ মাস 3 কেজি, a copper block of mass 3 kg আচ্ছা একটু পাল্টে নাও তো। the temperature of a copper block the temperature of a copper block of mass 3 kg is increased by 36 degree Fahrenheit. The temperature of a copper block of mass 3 kg is increased by 36 degree Fahrenheit. Full stop. If specific heat of copper be 0.09 CGS unit, if specific heat of copper be 0.09 CGS unit, comma, then find the amount of heat supplied to the block. Then find the amount of heat supplied to the block. তো হ্যাঁ বলো। স্যার 594 ক্যালোরি।
596 ক্যালোরি। কে বললে? স্যার আমি। আমিটাকে স্যার 96 না স্যার 94। 594। আবিদ চৌধুরী। আবিদ বললে। আবিদের উত্তর হচ্ছে 594 ক্যালোরি। বেশ, আমি অঙ্কটা কষবো যখন দেখবো। এটা তো মন থেকে দেওয়া অঙ্ক, সুতরাং বাকিদের আরো দু একজনের দেখি কি বেরোয়। পাঁচ মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করো। স্যার স্যার শুনছি, বলো। স্যার 5400 ক্যালোরি। 5400 ক্যালোরি। কে বলছো? কে বলছো? স্যার প্রীতম। প্রীতম। বেশ, আর দেখি দুটো তিনটে আর কে কে আছে তোমাদের। রাজদীপ কত বেরিয়েছে বাবা? রাজদীপ সাড়া দাও, আনমিউট করো, করে সাড়া দাও। পাচ্ছি না। পারছো না? কি করেছো বলো? কি করেছো বলো? কি স্টেপটা নিয়েছো বলো? আনমিউট করো, স্যার বলো। ওরে বাবা, শিখতে বসেছো, ভুল হলে হবে। হ্যাঁ বলো, কিভাবে চেষ্টাটা করেছো একটু বলো না। কোশ্চেনটা লাস্টে দিয়ে লেখা হয়নি আমার। কোশ্চেনটা লাস্ট অব্দি লেখোনি? না স্যার, একটু পরে জয়েন করেছি। ও, বুঝতে পেরেছি। তা ভালো করেছো। রেশনে যখন জিনিস দেয় না, ওই ধরো এই যে সরকার থেকে বিভিন্ন রকম ফ্রি জিনিস সাপ্লাই দেয়, সেখানে কিন্তু এরকম লাইনে পরে জয়েন করো না, তাহলে বাকিরা পেয়ে যাবে, তোমার বেলায় এসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসে পরে জয়েন করো, ক্ষতি নেই। ক্লাসে পড়া এসব বিদ্যে নিয়ে কি হবে?
ভর্তুকির যে জিনিসগুলো দেয় রেশন থেকে সেইগুলো যেন টাইমে ঠিক লাইনে দাঁড়িয়ে। বেশ, আর কে বলবে? সানিয়া সুলতানা বলবে। স্যার করছি এখন। আচ্ছা করো, আর 2 মিনিট। স্যার স্যার কিছু দেখ না। স্যার বলো। 554 ক্যালোরি। 554 ক্যালোরি। কে বলছো? অমৃতা। অমৃতা বললে 554 ক্যালোরি। বেশ, হ্যাঁ লিখে রাখলাম বোর্ডে, দেখতে পাচ্ছ তো? 594 ক্যালোরি। কে বলছো? শরণ্যা ভারতী। শরণ্যা ভারতী। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বেশ। স্যার কে? স্যার 594 ক্যালোরি বেরিয়েছে আমার। কে? তোমার নাম কি? নাবিদ ইসলাম। ও, এটা নাবিদেরও বেরিয়েছে। বেশ, আর স্যার বলো। আমার 594 ক্যালোরি বেরিয়েছে। কে? নাম বলো। কে বললে? শ্রীলেখা। শ্রীলেখা। আর 594 তিনজন, 4জন। 594 এর উত্তর বার করা, মানে উত্তর বেরিয়েছে এরকম 4জনের, আর 2জনের আলাদা বেরিয়েছে। প্রীতমের বেরিয়েছে আলাদা, অমৃতার বেরিয়েছে আলাদা। অমৃতা 554ই তো বললো, 94 তো বলেনি। ঠিক। তাহলে এবার আমরা অঙ্কটা করে ফেলি, দেখি কি আসে। দেখো, আমি বলেছিলাম আগের দিনই যে মিশিয়ে দেব অঙ্ক। তোমার 36 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি, টেম্পারেচার ইনক্রিজ করেছে এতটা, সেটা তার মানে 5/9 ইন্টু 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি। ক্লাস 7 যদি না পড়াশোনা করে পাশ করে থাকো, তার ফলটা এখন ভুগতে হবে। ধরো আমি তো মোটামুটি স্কুলে পড়াশোনা করেছি, তারপরে কলেজে পড়াশোনা করেছি, তারপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। এখন যদি আমি বলি স্যার স্কুলে যা পড়েছি সব ভুলে গেছি, জানেন আমি ইউনিভার্সিটি পড়ে এসেছি, স্কুলে পড়া কতদিন আগেকার, এখন কি মনে থাকে? তো সেই জন্যই বলছি পুরোনো ক্লাসের পড়াটা ধরে নেওয়া হয় যে এটা তুমি অলরেডি জেনে এসছো, শিখে এসছো। ভেবে নিও না যে সেগুলো সব হজম করে ফেললে চলবে। আমার ক্লাস 7-এ তোমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্সন ছিল, এবং এমনি তাপমাত্রার জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করতাম, C/5 = F-32/9, অর্থাৎ কত ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কত ডিগ্রি বৃদ্ধি সেটা বার করার জন্য আমাদের রিলেশন হচ্ছে ডিগ্রি ফারেনহাইট = 9/5 ডিগ্রি
সেলসিয়াস আর ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 5/9 ডিগ্রি, এইটা। তাহলে আমার এখানে বৃদ্ধিটা চাই, তাহলে আমি আলটিমেটলি তার মানে ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে নিয়ে যাচ্ছি। তাহলে আমি 5/9 দিয়ে ফারেনহাইট স্কেলের রিডিংটাকে গুণ করেছি। তার মানে এখানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি। সোজা কথা, কাটাকুটি করলে 4 আর 5 গুণ করলে 20 হয়। এবার এম কত আছে? 3 কেজি মানে 3000 গ্রাম। এস দেওয়া আছে 0.09 সিজিএস একক, আর তাপমাত্রা বৃদ্ধি টি 20 ডিগ্রি সেলসিয়াস। বৃদ্ধি পেয়েছে এতটা, মাইনাস করতে হবে না কিছু। তাহলে এইচ ইকুয়াল টু মিষ্টি 3000 ইন্টু 0.09 ইন্টু 20 এত ক্যালোরি, গুণ করলে এখানে 2 ঘর সরাও, তাহলে এখানে 2 ঘর কমবে। তাহলে 30 ইন্টু 9 ইন্টু 20 ক্যালোরি। তাহলে 3 দুগুণে 6 মানে 600, 3 দুগুণে 6 মানে 600 ইন্টু 9 ক্যালোরি, 6 9 54, 5400 ক্যালোরি। অর্থাৎ প্রীতম has done it correctly. বুঝতে পারা গেল? অবশ্য বৃথা প্রশ্ন করছি, বুঝতে না পারা গেলে আমি জানি তোমরা সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করে পাগল করে দিতে। সকলে বুঝতে পেরেছো, আর ওর বুঝতে এতটুকু বাকি নেই, আমি আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করব না। বেশ, আমরা নেক্সট বিষয়ে আসি। মুছে দিলাম। আচ্ছা, তোমাদের নেক্সট টপিক কি আছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে একটু কথা বলি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে একটু কথা বলি। গলনাঙ্ক কাকে বলে? হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট? কাকে বলে গলনাঙ্ক? স্যার বলবো? কে বলো? স্যার বলবো। নাম বলিয়া বলিবে। স্যার কঙ্কনা। বেশ বলো, বেশ বলো। কোনো নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, সেই উষ্ণতাকে ওই চাপের গলনাঙ্ক বলে। গুড, গুড। The temperature at a particular pressure in which a substance, a solid substance, melts is known as the melting point at that of that substance at that pressure. সেই চাপটা মেনশন করতে হচ্ছে গলনাঙ্ক বলার সময়। একটা এক্সাম্পল, স্যার বলো না। স্যার স্যার বলতে হবে না। স্যার বরফ গলে জল হচ্ছে। স্যার বরফ? এমনি বরফ গলে জল হয় না, স্যার বরফটা গলে জল হয়। স্যার বরফ না না, বরফ গলে জল হচ্ছে। কত তাপমাত্রায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত চাপে? যে কোনো চাপে? প্রমাণ স্যার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রায় গলতে শুরু করে। ঠিক। তাহলে জলের হিমাঙ্ক যদি সংখ্যা দিতে বলি, তাহলে ব্যাপারটা একই রকম দাঁড়াবে। হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট, যে
নির্দিষ্ট চাপে বা প্রমাণ চাপে, নির্দিষ্ট চাপে বলে, প্রমাণ চাপে নয়, প্রমাণ চাপে বলতে বারণ করছি, তার কারণ হচ্ছে দেখো একটা কথা বলি, জল চাপ বৃদ্ধি পেলে জল দেখা যায় তার গলনাঙ্ক কমে যায়। ধরা যাক চাপ বৃদ্ধি পেয়েছে কোথাও, সেখানে, স্যার হ্যাঁ বলো। স্যার জলে তো পূর্ণাঙ্ক হবে। কেন জলে হিমাঙ্ক হতে পারে না? জল হিমাঙ্ক কাকে বলে? হিমাঙ্ক মানে যে তাপমাত্রায় জল থেকে বরফ হয়, অর্থাৎ যাহা গলনাঙ্ক তাহাই হিমাঙ্ক জলের ক্ষেত্রে। অর্থাৎ বরফ দিয়ে ভাবলে গলনাঙ্ক, জল দিয়ে ভাবলে হিমাঙ্ক। বরফ দিয়ে ভাবলে মেল্টিং পয়েন্ট, জল দিয়ে ভাবলে ফ্রিজিং পয়েন্ট। জলটা ফ্রিজ হয়ে বরফ হয়, আর বরফটা মেল্ট করে জল হয়। ভাষার মার প্যাঁচ, আর কিছুই নয়। বুঝেছ? হ্যাঁ স্যার। তা এবার যেটা বলতে চাইলাম, অর্থাৎ চাপের উপর গলনাঙ্ক নির্ভর করে। চাপ বাড়ালে জলের ক্ষেত্রে দেখা যায়, বরফের ক্ষেত্রে দেখা যায় রাদার বলা উচিত, গলনাঙ্ক কমে যায়। অর্থাৎ গলনাঙ্ক, সাধারণ গলনাঙ্ক যদি 0°C হয় স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে, চাপ যদি বেড়ে যায় তখন দেখা যায় জল হয়তো -1°C বরফটা গলে গেল। -1°C তাপমাত্রাতেই বরফটা গলে জলে পরিণত হলো, যখন কি করেছি না চাপ বাড়িয়েছি। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের থেকেও বেশি চাপ যখন ব্যবহার করেছি তখন কিন্তু বরফ তোমার যা তাপমাত্রা, যা আমার গলনাঙ্ক তার চেয়েও কম তাপমাত্রায় গলে গেল, অর্থাৎ জলের গলনাঙ্ক কমে গেল। দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার ডিক্রিজেস অন দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সেস প্রেশার। প্রেশার যত বাড়বে তত তোমার গলনাঙ্ক তোমার আস্তে আস্তে কমতে থাকবে জলের বেলায়। তাহলে প্রেশার যত কমবে তত গলনাঙ্ক বাড়তে থাকবে। অর্থাৎ তার মানে এইভাবে ভাবতে পারি, প্রেশার কমবে মানে তুমি ধরো পাহাড়ে উঠলে কি হয়, পাহাড়ে উঠলে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, এবং বায়ুমণ্ডলীয় চাপ কমে গেলে হয়তো দেখা গেল সেখানে তখন 1°C তাপমাত্রা, তখনও কিন্তু পাহাড় চূড়ায় তখনও বরফের লেয়ার পড়ে আছে। অর্থাৎ 1°C বরফগুলো গলেনি বা গলবে, তখনও বরফ আছে। অর্থাৎ চাপ যখন কমে গেছে তখন কিন্তু মানে বরফের গলনাঙ্ক, বরফ আর জিরোতে গলতে চাইছে না, তার চেয়েও বেশি তাপমাত্রায় গলতে চাইছে। এটা কি সার্বজনীন নিয়ম? না, এটা সার্বজনীন নিয়ম নয়। সব সাবস্টেন্স বা সব রকমের পদার্থের বেলায় এই নিয়মটা খাটে না। যেমন খাটে না কার জন্য? মোমের জন্যই খাটে না। নিজেরা বাড়িতে করে দেখতে পারো। আমাদের সময় আমরা যখন 7-8-এ পড়েছি স্কুলে, আমাদের একটা সাবজেক্ট ছিল ওয়ার্ক এডুকেশন, তোমাদের এখন যেটা নাম হয়েছে আর্ট এডুকেশন। এবং সেই ওয়ার্ক এডুকেশনে এমন অনেক হাতের কাজ আমরা করতাম যেগুলো এখন মাস্টারমশাই করাতে ভয় পান। মানে পারেন না তা নয়, পারেন সবই, কিন্তু করাতে ভয় পান, কারণ কে হাত পুড়িয়ে ফেলবে, কে মুখ পুড়িয়ে ফেলবে, তারপর তার দোষটা স্যারের ঘাড়ে পড়বে যে স্যারের দেয়া কাজ করতে গিয়ে আমার বাচ্চার মুখ পুড়ে গেছে, হাত পুড়ে গেছে। ঠিক আছে, আমাদের সময় সেসব ছিল না। একটা হাত পুড়লে বাবারা বলতেন যে আরেকটা হাত পুড়ুক, তবে তুই শিখবি। তা কি করেছিলাম আমরা? মোমবাতি তৈরি করেছিলাম বাড়িতে। মোমবাতি তৈরি করেছিলাম কিভাবে না, প্রথমে একটা কাগজের রোল তৈরি করেছিলাম। সেই কাগজের রোলের তলার দিকটা আর একটা কাগজ আঠা দিয়ে আটকে দিয়েছিলাম, যাতে আমরা একটা চোঙের মতো তৈরি হলো, একটা দিক বন্ধ, এবং একটু মোটা সুতির দড়ি যেটা পলতে হিসেবে কাজ করবে, সেটা একটা দেশলাই কাঠির সঙ্গে বেঁধে ওই তলার যে কাগজটা, সেই তলার কাগজ ফুটো করে ঢুকিয়ে উপর অব্দি বার করে দিয়েছিলাম, সেটা হয় বলতে। এবার বাজারে যে হার্ডওয়্যারের দোকান, সেখানে প্যারাফিন কিনতে পাওয়া যায়, একদম সাদা র প্যারাফিন। সেই প্যারাফিন কিনে এনে একটা
এখনও মনে পড়ে পুরনো ওই শালিমার নারকোল তেলের টিনের কৌটো, তাইতে ওই প্যারাফিনটাকে মানে সলিড প্যারাফিনটা ঢেলে এবার উনুনের উপর ওই টিনের কৌটোটাকে বসিয়ে প্যারাফিনটাকে গলানো হয়েছিল। গলাবার পর ওই কাগজের যে চোঙটা বা সিলিন্ডারটা যেটা বানিয়েছিলাম তার মধ্যে ওই গলন্ত প্যারাফিনটা ঢালা হয়েছিল, এবং সেটা যখন ঠান্ডা হয়ে শক্ত হলো তখন আমার মোমবাতি তৈরি হয়ে গেল। এটা হচ্ছে বেসিক প্রসেস। তা কিন্তু এই বেসিক প্রসেসটার মধ্যেও অনেক, কেউ কিছু বলবে? স্যার হ্যাঁ একটু বলো। মোম তৈরির কাজে লাগতো না অন্য কোনো কাজে লাগে? কোনটা? প্রিন্টার। প্যারাফিনটা মোমবাতি তৈরির কাজেই লাগে, আবার কিছু লাগবে? এছাড়া আরেকটা কাজে লাগে অবশ্য, সেটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটা হচ্ছে প্যারাফিন দিয়ে ওই যে ফার্নিচার পালিশ করা হয়, ফার্নিচার পালিশ করার সময় দেখবে ওরা এক ধরনের পুট্টি ব্যবহার করে বিভিন্ন কাঠের ফাটা চটা ইত্যাদি আটকাবার জন্যে। সেইটায় প্যারাফিনের সঙ্গে হোয়াইটিন মিশিয়ে একটা ওরা মাটির হাঁড়িতে গরম করে, সেটা গরম করলে গলে যায়। সেই অবস্থায় একটা কাঠের গোঁজ করে সেই যেগুলো কাঠের মধ্যে ফাটা চটাগুলো আছে বুঝিয়ে দেয়, দিয়ে তারপরে শক্ত হয়ে গেলে চিঁচে দেয়। তা এটা এই কাজে লাগে। এটা তোমরা তো আর কাঠ পালিশ করতে যাচ্ছ না, সুতরাং তোমাদের লাগবে না। তা যেটা বলতে যাচ্ছিলাম, তা এই কাজটা করতে গিয়ে যেটা দেখেছিলাম সেটা পরবর্তীকালে এইটা যখন চিন্তা করেছি দেখলাম হ্যাঁ সত্যি কথাই, যে যখন যত দেখছি মোমটা মানে ঠান্ডা হচ্ছে, গলন্ত প্যারাফিনটা ঠান্ডা হচ্ছে, সেই তোমার যে পোলতেটা করেছি অর্থাৎ সুতোটা যেটা ওর মধ্যে দিয়ে গেছে সেই জায়গাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি একটু ছবিটা আঁকি, তাহলে তোমাদের খানিকটা বুঝতে সুবিধা হবে, নাহলে পুরোপুরি মুখে বলছি হয়তো পুরোটা বুঝতে পারবে না। দাঁড়াও। এই ধরো ঢোলটা এরকম ছিল, অর্থাৎ এইখানটায় বলতেটা এখান দিয়ে পাস করানো ছিল, এই তলায় একটা এইখানে ফুটো একটা এইখানে কাঠি ঢোকানো ছিল, কাঠিতে বাঁধা ছিল এই দড়িটা। এইবার এইখানটা সুতোটা লম্বা, হাতে ধরে এইখানে প্যারাফিন ঢালা হয়েছিল। এইবার প্যারাফিন ঢেলে ধরো আমি এত দূর অব্দি ভর্তি করে দিয়েছি প্যারাফিন দিয়ে, এত দূর অব্দি ভর্তি করে দিয়েছি। এইবার যত প্যারাফিনটা শুকোচ্ছে তত দেখতে পেয়েছি যে জিনিসটা, সেটা এবার তোমাদের বলি। এইটা যদি আমি সাইড ওয়াইজ 2 ডাইমেনশনাল ছবি আঁকি, মোমবাতিটা তৈরি হয়েছিল কাগজ ছাড়াবার পর দেখা গেল এইরকম টাইপের। এটা হচ্ছে সুতোটা, অর্থাৎ বলতে চাইছি এই জায়গাটা তুমি তো একদম টইটুম্বুর একদম ভর্তি করে দিয়েছিলে, দেখা গেল এটা কমতে 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 ঠান্ডা হয়েছে যখন এই জায়গাটা পুরো ফাঁক হয়ে গেছে। কি করে হলো কিছুতেই মাথায় ঢোকে না, তখন তো এত পড়াশোনা করিনি। হ্যাঁ, তখন পড়াশোনা করিনি বলে জানতে পারিনি। আমাদের সময় এই বিষয়গুলো ক্লাস 9-এর বইতে ছিল। তা 8-এ প্যারাফিনের মোমবাতি তৈরি করছি, তখন কি করে জানবো? তা তখন আবার করলাম কি, আবার একটুখানি প্যারাফিন গলিয়ে এই ফাঁকটায় ঢেলে দিলাম, দিয়ে একটু বেশি টইটুম্বুর করে ভর্তি করে দিলাম, অর্থাৎ এইরকমভাবে প্যারাফিনটাকে ঢেলে দিলাম। তারপরে দেখলাম সেটা যখন আবার ঠান্ডা হলো সেটা মোটামুটি এই লেভেলে এসে গেছে। তার মানে একটা জিনিস পরবর্তীকালে বুঝতে পারলাম, প্যারাফিন যখন তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হচ্ছে এর আয়তন কমে যাচ্ছে। এই প্যারাফিন বা মোম আর প্যারাফিনের মধ্যে তফাৎ হচ্ছে প্যারাফিনটা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, মাটির তলা থেকে যে পেট্রোলিয়াম নিষ্কাশন করা হয় তার একটা প্রোডাক্ট হচ্ছে প্যারাফিন। আর মোমটা হচ্ছে আমরা যেটা ন্যাচারালি ওই থেকে পাই, অর্থাৎ মৌমাছি থেকে যেটা পাই সেটাই হচ্ছে ওয়াক্স, বি ওয়াক্স বলে বা শুধু ওয়াক্স। প্যারাফিনটা হচ্ছে তার মানে সিনথেটিক ওয়াক্স, সিনথেটিক ওয়াক্স বা সত্যি কথা বলতে গেলে পেট্রোলিয়াম ওয়াক্স। এবং তোমরা ওই যে পেট্রোলিয়াম জেলি বলে যেটা ব্যবহার করো ভেসলিন,
তার যে ওই যে রং কালারটা সেটাও ওই সাদা সাদা কালার, সেটাও আসলে মানে মোরলেস প্যারাফিন, সেই জন্য এরকম সাদা সাদা কালারটা আসে। তার সঙ্গে অন্য অনেক জিনিস মেশানো আছে। তা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, তার মানে প্যারাফিনের ক্ষেত্রে দেখলাম যে যখন ঠান্ডা হচ্ছে তার ভলিউম কমে যাচ্ছে। আমি এখনো গলনাঙ্ক বা চাপ সেই বিষয়ে কোনো কথাই বলিনি। আর জলের বেলায়, বরফের বেলায় কি দেখলাম? বরফের বেলায় দেখলাম যে যখন তোমার বরফ গলে তোমার জলে পরিণত হচ্ছে, তার আয়তন কমে যাচ্ছে। অর্থাৎ সোজা কথায়, এক গ্লাস জলকে যদি তুমি বরফে পরিণত করো, উল্টো কথাটা ভাবো, আমার বুঝতে সুবিধা হবে। জলটা কিন্তু ধরো একদম এক গ্লাস টইটুম্বুর বরফ, সেই বরফটা যদি জলে পরিণত হয় তাহলে কিন্তু জলটা উপচে পড়বে খানিকটা। অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে, জল যখন বরফে পরিণত হয় তার আয়তন বাড়ে, তরল প্যারাফিন যখন কঠিন প্যারাফিনে পরিণত হয় তার আয়তন কমে। অর্থাৎ জলের যা ধর্ম, বরফের যা ধর্ম, সেই কম্প্যারিজনে বা তার তুলনায় এই প্যারাফিন জাতীয় পদার্থের ধর্মটা ঠিক তার উল্টো। বরফ গলে যখন জল হয় তার আয়তন কমে, প্যারাফিন, কঠিন প্যারাফিন গলে যখন তরল প্যারাফিন হয় তখন তার আয়তন বাড়ে। এবার চাপের প্রভাব সম্বন্ধে আসি। চাপের বেলায় কি বললাম? চাপের বেলায় যে কথাটা বরফের ক্ষেত্রে বললাম, যে বরফের গলনাঙ্ক চাপ বৃদ্ধিতে কি হয়? হ্রাস পায়, কমে যায়। হ্রাস পায় মানে কমে যায়, decreases. The melting point of ice decreases on the application of excess pressure. আর প্যারাফিনের বেলায় তার ঠিক উল্টো ঘটনাটা দেখা যায়। অর্থাৎ the melting point of paraffin increases with the application of excess pressure. অর্থাৎ একটার বেলায় মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করছে, এক্সাম্পল হচ্ছে আইস, আর আরেকটা বেলায় মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করছে, উদাহরণ হচ্ছে প্যারাফিন। এবার স্বাভাবিকতই প্রশ্ন উঠবে যে কেন এরকম হয়। কারণটা একটু ভাবলেই খুব মানে বোঝার সুবিধে। ধরা যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমাকে একটা খুব সুন্দর, তোমার একটা পছন্দের জামা আছে, যে জামাটা তুমি মোটা হয়ে যাওয়ার কারণে তোমার গায়ে হয় না, কিন্তু তোমার খুব স্বাদ ওই জামাটা তুমি পরো। তাহলে তুমি কি করবে? ওই তখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিজেকে রোগা করার চেষ্টা করবে। অর্থাৎ তোমার চাহিদা হচ্ছে জামাটা পরা। জামাটা পরতে গেলে তোমার আয়তন কমাতে হবে। তাহলে আয়তন কমানোর জন্য কি করতে হবে? নিজেকে সংকুচিত করতে হবে। ঠিক তেমনি তোমার বরফ যখন গলে জল হয় তার আয়তন কমে যায়, ঠিক আছে? তাহলে আমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি, চাপ দিলে জিনিসের আয়তন কমে না বাড়ে? সাধারণভাবে কমে। তাহলে বাইরে থেকে যখন চাপ প্রয়োগ করব, তাহলে সেই আয়তন কমার প্রক্রিয়াটা সুবিধাপ্রাপ্ত হচ্ছে বা সহজসাধ্য হচ্ছে। এমনিতেই বরফ জলে পরিণত হচ্ছে যখন আয়তন তার কমাতে চাইছে, তাহলে আমি এক্সট্রা বাইরে থেকে প্রেসার দিচ্ছি, সে আরো সহজে কমতে চাইবে। সুতরাং যে তাপমাত্রায় গলছিল তার চেয়ে আগের তাপমাত্রাতেই গলে গেল, ঠিক আছে? অর্থাৎ তাকে আর বেশি তাপমাত্রা, বেশি তাপশক্তি দেওয়ার প্রয়োজন পড়লো না, তার চেয়ে কম তাপশক্তি দিয়েই এই গলনের প্রক্রিয়াটা আমরা করে ফেলতে পারলাম, শুধুমাত্র চাপ বাড়িয়ে। কি কারণ না বুঝতেই পারলে, যে চাপ বাড়ালে মানে বরফ যে জল অবস্থায় থাকলে তার আয়তন কম থাকবে, চাপ যেই বেশি দিচ্ছে, আমি বরফের উপর বরফ দেখছি কি এই অবস্থায় তো আমাকে বেশি চাপ সহ্য করতে হচ্ছে, তাহলে আমি যদি গলে জলে পরিণত হয়ে যাই আমাকে তাহলে ওই অতিরিক্ত চাপ সহ্য করতে হবে না। তাহলে ইট ইজ বেটার টু কনভার্ট মাইসেলফ ইনটু লিকুইড ওয়াটার। আমি তাহলে নিজেকে খুব সহজে, খুব তাড়াতাড়ি যদি জলে পরিণত করে ফেলতে পারি, তাহলে আমার
সুবিধা হবে। তাহলে আগে 0°C গলছিল বরফটা, এখন তার চেয়ে কম -1 ধরো গলে যাবে। আর মোমের বেলায় কি হয়, এর ঠিক বিপরীত ঘটনাটা হয়। মোম যখন তরলে পরিণত হয় তখন তার আয়তন বেড়ে যায়। অর্থাৎ মোমের উপর তুমি যদি চাপ দাও, সে যদি তরলে পরিণত হওয়ার চেষ্টা করে তত আরো আয়তন বেড়ে যাবে, তার আরো অসুবিধা হবে। অর্থাৎ একটা ছেলে একটা জামা পরতে চাইছে, সে যা মানে চেহারা তার, সে জামাটা গায়ে আঁটছে না, সেই অবস্থায় যদি সে আরো মোটা হয়ে যায়, আরোই আঁটবে না। সে তাই জন্য ওই জামাটা যদি পরার তার লোভ থাকে, তাহলে সে আর মোটা হওয়ার চেষ্টা করবে, তার জন্য ব্যায়াম ট্যায়াম যা করার, হ্যাঁ, সে সব কিছু চেষ্টা করবে করার। ঠিক তেমনি মোম কিছুতেই গলতে চাইবে না। তাহলে মোমের উপর তুমি যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করো, তার গলনাঙ্ক কমবে তো নাই, উল্টে বেড়ে যাবে। কেন? গলনাঙ্ক বাড়লে কি সুবিধে না, গলনাঙ্ক বাড়লে তার মানে বেশি তাপশক্তি মোম গ্রহণ করতে পারছে। তা কম তাপমাত্রায় যদি গলে যেত তাহলে কম তাপশক্তি নিয়ে গলে যেত, বেশি তাপমাত্রায় গলছে মানে আরো বেশি তাপশক্তি মোমটা গ্রহণ করছে, প্যারাফিন গ্রহণ করছে, তারপর গলছে। অর্থাৎ বেশি তাপশক্তি লাগছে মোমের গলনের জন্য যখন আমি মোমের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছি। অর্থাৎ প্রক্রিয়াটা গলনের প্রক্রিয়াটা আমি চাপ প্রয়োগ করে আরো বেশি কঠিন করে ফেলেছি, মোমের ক্ষেত্রে গলার কাজটা আরো কঠিন করে ফেলেছি। সেই জন্য মোম চাইছে আরো বেশি আমি তাপ সংগ্রহ করে তবে গলবো। অর্থাৎ তাহলে আমাকে আরো বেশি তাপমাত্রা গলতে হবে, যে তাপমাত্রা আমার গলার কথা ছিল সেই তাপমাত্রা আমি গলবো না। তাহলে কোনো কি পড়লাম, যে জিনিসটা পড়লাম তার একটা আমি ওভারভিউ বা জিস্ট বলি। গলনাঙ্ক কি? গলনাঙ্ক হচ্ছে এমন একটি উষ্ণতা যে উষ্ণতায় নির্দিষ্ট চাপে কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়। এবং আরো একটি কথা তার সঙ্গে জুড়তে পারো, এই তাপমাত্রাটা যতক্ষণ গলন প্রক্রিয়া চলে ততক্ষণ স্থির থাকে। The temperature of melting point remains constant until the whole substance melts. যতক্ষণ না পুরোটা গলন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রাটা স্থির থাকে। কেন থাকে সেটা লিন তাপের বিষয়, সেটা পরে ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে এইটুকুই জানো। আর গলনাঙ্ক বিষয়ে আরো দুটো কথা বলেছি, সেটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে কিছু পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগে গলনাঙ্ক বৃদ্ধি পায়, যেমন মোম। কিছু পদার্থের চাপ প্রয়োগে গলনাঙ্ক হ্রাস পায়, যেমন বরফ। কাদের বেলায় হ্রাস পায় না, যাদের ক্ষেত্রে তরলে পরিণত হলে আয়তন কমে যায় তাদের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলে গলনাঙ্ক হ্রাস পায়। অর্থাৎ those substances which decreases in volume on melting have their melting points lowered on the application of excess pressure. আর যদি মোমের বেলায় আসি, প্যারাফিনের বেলায় আসি, এই সমস্ত পদার্থগুলো চাপ প্রয়োগে, অতিরিক্ত চাপ প্রয়োগে বা দেখা যায় গলনাঙ্ক বৃদ্ধি পেয়েছে, এদের বেলায় কি হয়? এদের বেলায় এরা যখন গলে যায়, তরলে পরিণত হয়, তখন এদের আয়তন বেড়ে যায় এবং সেই জন্য এরা সহজে তরলে পরিণত হতে চায় না, আরো বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে তার যে সমস্ত পদার্থের তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়, অতিরিক্ত চাপ প্রয়োগে তাদের গলনাঙ্কও বৃদ্ধি পায়। অর্থাৎ মনে রাখবে কিভাবে, বৃদ্ধি পেলে বৃদ্ধি মানে বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি আর হ্রাসের সঙ্গে হ্রাস। অর্থাৎ যাদের বেলায় কঠিন থেকে তরলে গেলে আয়তন হ্রাস পায়, কমে যায়, তাদের বেলায় চাপ প্রয়োগে গলনাঙ্ক কমে যায়, কমার সঙ্গে কমা, ডিক্রিজের সঙ্গে ডিক্রিজ। আর যাদের বেলায় বেড়ে যায়, অর্থাৎ আয়তন যাদের ক্ষেত্রে কঠিন থেকে তরলে গেলে আয়তন যাদের ক্ষেত্রে বেড়ে যায়, তাদের ক্ষেত্রে চাপ প্রয়োগে গলনাঙ্ক বৃদ্ধি পায়। Those substances which increases in volume on melting have their melting points elevated on the application of excess pressure. ডিকটেশন দিলাম না, যদি মনে করো লিখবে, আমি পোস্ট করে দেওয়ার পর ইউটিউব চ্যানেল খুলে লিখে নিও। পরের ক্লাসে আবার আলোচনা করব। এবার আগে সবাইকে আমি লিভ করাবো, তখন নিজে লিভ হবো। এই হচ্ছে আজকের ক্লাস।